ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিত তেহেজিব রায় পর্ব সংখ্যা ৩৫। ঠাস পুরুষালী বলবান হাতের দাবা মার্কা চর দুটো হাত ধরে ছিটকে পড়ল পহিলিকা। সে গাল চেপে ধরে রক্ত চোখের দিকে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের চোখে মুখের অবস্থা বিভৎস। সে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে পহিলিকার দিকে। তার চোখের মনে দুটো ক্রোধের আগুনে দাও দাও করে চলছে। পহিলিকা উঠে তেড়ে গেল শুদ্ধের দিকে। দু একটা বিশ্রী গালি দিয়ে আঙুল উঁচিয়ে বলল, তুই আমাকে মারলি? তোর সাহস হলো কিভাবে এই পহিলিকা শিকদারের গায়ে হাত তোলার? পহিলিকা অতিরিক্ত রাগের চোটে হুঁশবুদ্ধি খুইয়ে ফেললো। রক্তলাল চোখে হিসিস করতে করতে বলল, তুই দেখ গিয়ে যা। ওই শালিকে এখন পুরো এক পাঁচা লোক মিলে ভোগ করছে আর তুই কিছু করতে পারবি না। এতদিনের আমার হাড় জোরালো। শুদ্ধ হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। রাগে কপালে রক টনটন করছে। সে নিজের বাড়ন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে চেপে ধরল পহিলিকার চুলের মুঠি। হাতের রিভলভারটা পহিলিকার মুখের মাঝে চেপে ধরল। একটা বিশ্রী গালি দিয়ে বলল, নরকের কীট, এই কাজটা করার আগে তোর একবারও কলিজা কাঁপলো না? তোর একবারও মনে পড়লো না ও তোর বোন হয়? তুই এত মানুষের পর্যায়ে আছিস তো? এত হিংসা তোর মনে? তুই নিজের স্বার্থের জন্য দেশকে এত বড় বিপদে ফেলে দিলি। এত নিরীহ অসহায় মানুষের জীবনের কোনো মূল্য নেই তোর কাছে? তোর তো মন তো চাচ্ছে তোকে এইখানে ওপরে পাঠিয়ে দিই, কিন্তু শালার ওইটাও তো পারছি না। প্রহেলিকারও হিংস্র হয়ে উঠল। পাশ থেকে ফুলদানি তুলে সজোরে শুদ্ধের মাথায় আঘাত করলো। দু কদম পিছিয়ে গেল শুদ্ধ। পরিলেখা ঘর কাঁপিয়ে বিশ্রীভাবে হেসে উঠল। মুখ বাঁকিয়ে বলল, তুই কি ভাবছিস তুই একই পথের কাঁটা উপড়াতে জানিস? প্রয়োজনে আমিও পথের কাঁটা উপড়ে ফেলতে জানি। আর ও আমার কেমন বোন? তুই আমাকে স্বার্থপর বলিস? তোর মুখে শালা, তোর কত স্বার্থপর? তোর কম নাকি? তুই কম স্বার্থপর? তুই নিজের স্বার্থে প্রণয়কে ওর খুশি কেড়ে নিয়েছিস। আর ওই শালিকে কম স্বার্থপর নাকি? বড় বোনের স্বামী জানা সত্ত্বেও প্রণয়ের সাথে এত ঘেঁষাঘুষি করে কেন? কেমনে করে বল? ও তো আমার থেকেও বেশি খারাপ। আমি না হয় কেড়ে নিয়েছিলাম, কিন্তু এখন তো ও আমার সংসার খেয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। অনেক সুযোগ দিয়েছি ওকে, কিন্তু ও আমার প্রণয় থেকে দূরে থাকতে পারে না। তাই সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলাম। এতে ও পরিকামায়ও হলো, পথের কাঁটাও চিরতরে মুছে গেল। শুদ্ধ ওর কথা মনোযোগ সহকারে শুনে চেয়ার টেনে বসে পড়লো। ঠোঁটে খেলে গেল চমৎকার বাঁকা হাসি। ঠোঁট এলিয়ে বলল, আজ আবার প্রমাণ করলি তোর মতো মাথা ভর্তি গো আর মন ভর্তি বিষ ছাড়া কিচ্ছু নেই। প্রহেলিকা ভুরু কুঁচকে গেল। ভুরু কুঁচকে বলল, তোর চিন্তা হচ্ছে না ওর জন্য? শুদ্ধের হাসির ধরন দেখেই বলল, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে তাই? প্রহেলিকা ভুরু খানিকটা কুঁচকে গেল। শুদ্ধ ঠোঁট দিয়ে চচ জাতীয় শব্দ করলো, আফসোস। তুই বড়ই বোকা। তোর স্বর্গের বাস করিস তুই, আমি জানি না। তুই পুরোটাই বোকার স্বর্গে বাস করিস। তোর মনে হয় প্রণয় থাকতে আমার সুইট হার্টের কিছু হতে দিবে? আই এম ড্রিম শিওর মাই সুইট হার্ট ইজ ওকে। প্রহেলিকা এবার চরম রেখে গেল। রাগে গজরে উঠে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে বলল, তুই এখন আমার সুইটারের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। তুই যে মন্ত্রী সাহেবের হাসপাতালে থাকার খবরটা লিক করে দিয়েছিস, সেটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে ভাব তোর পুরো জীবন গারদের পেছনেই কাটবে। না হয় ফাঁসি দড়িতে ঝুলবি কনফার্ম। শান্ত হয়ে গেল প্রহেলিকা। সেও শুদ্ধের সামনে চেয়ার টেনে বসলো। শুদ্ধের দিকে কয়েক সেকেন্ড শান্ত চোখে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল, প্রিয়তাকে দিয়ে কিভাবে খুন করিয়েছিলাম মনে আছে? ডিকে বসের ছেলে যাকে প্রিয়তা নিজের হাতে খুন করেছিল, সেই খুনটা আবার প্রণয় আর প্রিয়তা দুজনে মিলে ধামাচাপা দিয়েছিল। সেটা ছিল ওদের দুজনের সবচেয়ে বড় দুর্বলতা, যেটার পুরোটাই আমি প্ল্যান করেছিলাম। আর ফায়দা নিয়েছিলি তুই। শুধু চোখ ছোট ছোট করে বলল, আমার থেকে বেশি ফায়দা তো তুই নিয়েছিস। সুযোগ বুঝে প্রণয়ের গলায় ঝুলে পড়েছিস। তা এখন সব বলছিস কেন? পরিলেখা শুদ্ধের হাতের গানটা ঘোরাতে ঘোরাতে
শান্ত শয়তানির এক হাসিতে বলল, যেভাবে প্রিয়তাকে তখন ফাঁসিয়ে দিয়েছিলাম, এক ঢিলে 3-4টা পাখি মেরেছিলাম, ওইভাবে কাউকে ফাঁসিয়ে দিব। তুই তো জানিস এই খেলায় পহেলিকা শিকদার সেরা। কিন্তু ওই মেয়েটার ভাগ্যের কি জোর, মায়েরি মরতে মরতেও মরে না। আমার জীবন আগুন লাগানোর জন্য ঠিক বেঁচে যায়। ওদের কথার মাঝখানে দুজন ঘরে প্রবেশ করলো। ওরা দুজনই পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, কি ব্যাপার চানারা, এত ঝগড়া কিসের? শুধু মুখ দিয়ে চসূচক শব্দ করলো। হাত তুলে উঠে যেতে যেতে বলল, গুড নাইট গাইস, আই নিড টু স্লিপ। বলে ফোন টিপতে টিপতে বেরিয়ে গেল। 3 জোড়া চোখ অগ্নিদৃষ্টে চেয়ে রইল সেই দিকে। সকাল 6টা বেজে 15 মিনিট। প্রিয়তা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে বৃষ্টি হয়, সামান্য শীত শীত পড়েছে। সে তাই আরাম করে উষ্ণ বুকে লেপ্টে ঘুমিয়ে, কিন্তু অভ্যাসগতভাবে প্রণয়ের ঘুম ভেঙে গেল। সে উঠে বসতে গিয়ে ছোট্ট একটা দেহের সাথে বাধা প্রাপ্ত হলো। বুকে অনুভব করলো ছোট্ট একটা সত্তা। নাকে এসে ঠেকলো সে না, সেই চিরচেনা পরিচিত সুগন্ধি ঘ্রাণ। প্রণয় চোখ খুলে খুব বুক ভরে 2-1টা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ মেলে বুকের দিকে চাইলো। সকাল সকাল নিজের প্রাণটাকে এত কাছে দেখে প্রণয়ের বুকটা প্রশান্তিতে ভরে গেল। সে সময় নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। পিঠের নিচে একটা বালি স্বর্ণপণে প্রিয়তার মাথা নিচে রাখলো। উঠে বসে প্রিয়তার দিকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকাতেই তার কাশি উঠে গেল। সে দ্রুত হাতে লুঙ্গি ঠিক করে ওপরে উঠে সে দ্রুত হাতে উঠে লুঙ্গি ঠিক করে উঠে পড়ল বিছানা থেকে। ভাগ্যিস আগে সে জেগেছিল, না হলে আজ তার মান সম্মান ইন্নানিল্লা হয়ে যেত। সে আড়মোড়া ভেঙে দরজা খুলে বের হলো। সারা রাত তীব্র বর্ষণে ঝরঝরে সুন্দর সোনালি সকাল, চারদিকে পাখির সুমিষ্টি কুহুতান। ভদ্রমহিলা উঠান ঝাড় দিয়েছেন। প্রণয় চারপাশে তাকে মুগ্ধ হলো। যতদূর চোখ যায় বিস্তৃত চা বাগান। ভদ্রমহিলা প্রণয়কে দেখে এগিয়ে এলেন। মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, ঘুম কেমন হয়েছে বাবা? প্রণয়ও আন্তরিক হেসে জবাব দিল, অনেক ভালো চাচি। আপনি আমার যে উপকার করেছেন তার প্রতিদান হয়তো আমি কোনোদিনও দিতে পারবো না। ভদ্রমহিলা হাসলেন, স্নেহের সুরে বললেন, এভাবে বলছো কেন? তুমি তো আমার ছেলের মতোই। তোমার বউ কোথায়? ঘুমাচ্ছে। ভদ্রমহিলা হেসে বললেন, থাক ঘুমাক। পোয়াতি মেয়ে মানুষ, এই সময় চোখে অনেক ঘুম থাকে, আর একটু ঘুমাক। পোয়াতি কথাটা শুনে এবার প্রণয়ের মধ্যে কিরকম একটা ফিলিংস কাজ করলো। শব্দটা বারবার শুনতে শুনতে তার নিজের ওপর কেমন যেন সন্দেহ হতে লাগলো। সে ঢোক গিলে মনে মনে বলল, সামান্যই তো, দুটো চুমু খেয়েছি, বাহ কি সৌভাগ্য আমার। প্রণয় বলল, চাচি আমি আশেপাশটা একটু দেখে আসি। আমার বউ উঠে গেলে বলবেন আমি আশেপাশে আছি। হেসে সম্মতি জানালেন ভদ্রমহিলা। প্রণয় বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় আরো 20 মিনিট পর জেগে উঠল প্রিয়তা। চোখ কষলে উঠে বসে আশেপাশে প্রণয়কে খুঁজলো, কিন্তু কোথাও নেই সে। আরো কিছুক্ষণ ঘুমাতে চেয়েছিল প্রিয়তা, কিন্তু প্রণয় ভাইকে ফিল করতে না পারায় কাঁচা ঘুম ভেঙে গেল। সে হাই তুলতে তুলতে বাইরে গেল। ভীষণ সুন্দর লাগছে মেয়েটিকে। ঘুমো ঘুমো চোখ দুটো অসম্ভব মায়াবী, হাঁটুর নিচ অব্দি ঢেকে খোলা, চুলগুলো শুকিয়ে গেছে, পরনের শাড়িটা হালকা হালকা কুঁচকে আছে। প্রিয়তা বাইরে বেরিয়ে দেখলো বাড়ির এক কোণে ভদ্রমহিলা রান্না বসিয়েছেন। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। নমনীয় সুরে সালাম দিয়ে ডাকলো, চাচি। ভদ্রমহিলা ফিরে তাকালেন প্রিয়তার দিকে। প্রিয়তা মায়া ভরা মুখখানা, স্থির চোখে তার দিকে তাকিয়ে প্রিয়তা একটু ইতস্ত করলো, চাচি আমার স্বামীকে দেখেছেন? ভদ্রমহিলা মুচকি হেসে বললেন, ওইদিকে গেছে। প্রিয়তা ধন্যবাদ জানিয়ে দৌড় দিতে উদ্যত হলে ভদ্রমহিলা থামিয়ে দিল, ধীরে মেয়ে ধীরে যাও। তুমি যে পথি সেটা ভুলে যাও কেন? প্রিয়তা মনে পড়ল, সে তো এখন 1 মাসের পথই। সে ওনার মতো কথা মতো পেট ধরে ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে গেল। ভদ্রমহিলা আবারও বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের আজীবন একসাথে থাকার তৌফিক দান করুন। প্রিয়তা আশেপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেল পেছনে ফুলের বাগানের দিকে। কিছুটা দূরে এগিয়ে যেতেই নজরে পড়ল সুগঠন বলিষ্ঠ দেহের পুরুষালী পৃষ্ঠদেশ। সে চপল পায়ে এগিয়ে গেল প্রিয়তার কাছে। পেছনে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে একা ফেলে চলে এসেছেন প্রণয় ভাই? প্রণয় ঠোঁট ফুলিয়ে হাসলো। সে সামনে তাকিয়ে ডাকলো, আয়। পেটে হাত দিয়ে ধীরে ধীরে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় চোখ ঘুরিয়ে তাকাতেই
বুকে চাপ অনুভব করলো। ফুল ফুল আদরে চোখ দুটো, হাঁটু অব্দি চুলগুলো হালকা এলোমেলো, লাল শাড়িতেও একটু একটু কুচকানো, গাল দুটো ধরে একটু চিপে দেওয়ায় তীব্র বাসনা জাগলো মনে। প্রিয়তা আবারও গাল ফুলিয়ে বলল, জানেন আপনাকে না দেখে কত ভয় পেয়েছিলাম। প্রণয়ের কপালে ভাঁজ ফেলল। কেন, কি ভেবেছিলি তোকে ফেলে চলে গেছি? প্রিয়তা মৃদু হাসে, প্রণয়ের পেশিবহুল হাত জড়িয়ে ধরে বিশ্বাসী কণ্ঠে বলে, আমি জানি বিপদের সময় সবাই আমার হাত ছেড়ে দিলেও আপনি ঠিকই শক্ত হাতে ধরে রাখবেন। প্রিয়তার এমন বিশ্বাস দেখে প্রণয়ের বুকটা কেঁদে উঠল, হাহাকার ছড়িয়ে পড়ল বুকে। এত বিশ্বাস করতে নেই পাখি, আমার যে তোকে ছাড়তেই হবে। সামনের লড়াই তোকে একাই লড়তে হবে, যেখানে থাকবে না প্রণয় নামের কোনো অস্তিত্ব। প্রণয় ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় তলিয়ে গেল। প্রিয়তা মাথা তুলে সামনে তাকাতে দেখলো কাঠগোলাপের গাছ। সে উচ্ছ্বসিত নয়নে এগিয়ে গেল সেই দিকে। গাছের নিচ থেকে একটা কাঠগোলাপ কুড়িয়ে এনে কানে গুঁজে দিল। পুনরায় দৌড়ে প্রণয়ের কাছে সে দাঁড়ালো। কেমন লাগছে প্রণয় ভাই? প্রণয় ম্লান হেসে চুল থেকে ফুলটা তুলে ছুঁড়ে ফেললো। গালে বৃদ্ধা আঙ্গুল স্লাইড করে কোমল কণ্ঠে বলল, তোকে এসবে মানায় না। মন খারাপ হলো প্রিয়তার? প্রিয়সীকে মন খারাপ করতে দেখে প্রণয় হাসলো। পাশে রক্তজবা গাছ থেকে একটা টকটকে লাল রক্তজবা তুলে কানে দিল। আমার রক্তজবা, আমার রক্তজবা কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই থমকে গেল প্রিয়তা। কথাটা মনের ভীষণ গভীরে গিয়ে লাগলো। বিমোহিত চোখে চাইলো প্রণয়ের বাদামি চোখের দিকে। আপনার উপস্থিতি আমার জীবনে জাদুকাঠির মতো। আপনি আমার জীবনের রঙিন অধ্যায়। আপনি থাকলে আমার সবকিছুই রঙিন লাগে, আর আপনি যখন থাকেন না, বিষাদময় আধারে ঢেকেছে আমার সবটা। কিন্তু চিরন্তন সত্যি তো এইটাই, আপনার জীবনে কোনো আমার অধিকার নেই। আপনি আমার নন। প্রণয় চেয়েছিল ওর নীলাভ চোখের গভীরে, চোখের ভাষা পড়ে নিয়ে গুনগুন করে গাইল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেমে যাও এই মনে আমার। চমকে তাকালো প্রিয়তা। প্রণয় তার বিষময় পাত্তা দিল না। মুখের ওপরে পড়ে থাকা চুলগুলো ফুঁদে উড়িয়ে বসলো। বলল, এখানে থাকবি নাকি বাড়ি ফিরবি? প্রিয়তার চোখে মুগ্ধতার ছাপ। ফিরতে চায় না, থেমে যেতে চাই এই অজানা বাকি জীবন, যেখানে আপনি হবেন শুধু আমার, যেখানে নিঃসঙ্গোচ আপনার বুকে মাথা রেখে প্রতিটি রাত্রে যাপন করতে পারবো, যেখানে কেউ এসে আমার চরিত্রে আঙুল তুলে বলবে না তুই পাপ করেছিস, তুই পাপী। তবে কেন ফিরবো? আমি ফিরতে চাই না। প্রিয়তার দিকে গভীর দৃষ্টি তাকিয়ে এক চিলতে হাসলো প্রণয়। প্রিয়তার দিকে ঝুঁকে গিয়ে চোখে চোখ রেখে বলল, যা কখনো হওয়ার না তা নিয়ে ভেবো না। প্রণয়ের উত্তরে চমকে উঠল প্রিয়তা। চোখ বড় বড় করে ভাবলো, এই লোক কি মন পড়তে পারে? প্রণয় আবারও জবাব দিল, পারি। চমকিত নয়নে প্রণয়ের বাদামি চোখের দিকে আবারও তাকালো। ভাবলো, কি সর্বনাশ, এখন কি মনে মনেও ভাবতে পারবো না? আপনার জন্য মনের কথা শোনা ডিভাইসও আবিষ্কার করে ফেলেছেন। প্রিয়তার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল প্রণয়। তার বাম হাত টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে দড়ি কণ্ঠে বলল, ওই ছোট্ট মাথায় এত চাপ দিস না, শরীরটা তোর হলেও মনটা আমার। প্রিয়তার মনে সুখে বাতাস বয়ে গেল। মেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, এত কিছু বুঝলে তবে কেন অন্যজনকে বিয়ে করলেন? কিন্তু এই প্রশ্নটা প্রণয় শুনতে পেল না। ওরা ফিরে গেল সেই ছোট্ট মাটির বাড়িতে। এখন বাড়িতে ফেরার পালা। বাড়ির সবাই নিশ্চিত এতক্ষণে চিন্তা করছে পাগল হয়ে গেছে। হাসপাতালের ঘটনা নিশ্চয়ই ইতিমধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। প্রণয় আর প্রিয়তা ভদ্রলোক আর ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উপরে জঙ্গল, তার ওপরে শহর, সোজা রাস্তা, অনেক দূর, প্রায় 4 কিলোমিটার। পায়ে হেঁটে তাদের গাড়ি ধরতে হবে। প্রণয় আর প্রিয়তা হাঁটছে ক্ষেতের মাঝে। বারবার সূর্য এখন মধ্য গগনে। প্রচন্ড সূর্য রশ্মির উত্তাপে প্রিয়তার প্রণয়ের ফর্সা ত্বক টকটকে লাল হয়ে গেছে। কিন্তু আশেপাশে কোনো গাছগাছলা নেই, শুধু ধুধু ধান ক্ষেত। হাঁটতে হাঁটতে প্রিয়তা মাথা ঘুরছে, পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু এই সমতল ভূমিতে পানি পাওয়া যাবে না, তাই এগুলো বলে শুধু শুধু প্রণয় ভাইকে ব্যস্ত করতে চায় না। প্রণয় নিজের বলিষ্ঠ দেহে আড়ালে যতটা সম্ভব প্রিয়তাকে আড়াল করার চেষ্টা করছে। গরম লাগছে পাখি? হুম।
প্রণয় বুঝলো মেয়েটা মিথ্যা বলছে, কিন্তু কিছু বলল না, বরং আরো দ্রুত পা চালাতে লাগলো। 2 কিলোমিটার তারা হেঁটে এসেছে, এখনো 2 কিলোমিটার বাকি, কিন্তু এখন আর কিছুতেই প্রিয়তার পা চলছে না। প্রণয় কিছুক্ষণ থেকে সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে আচমকা একটানে কাঁধে তুলে নিল। ঘটনা আকস্মিক, লাফিয়ে উঠল প্রিয়তা, কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। সত্যি তার আর পা চলছে না। সে মাথা এলিয়ে দিল প্রণয়ের কাঁধে। প্রণয়েরও ভীষণ কষ্ট হচ্ছে, সারাদিন রোদে পুড়ে কাজ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও তারা সহ্য করে নেয়, তাদের অভ্যাস আছে। কিন্তু শিকদাররা কখনো গ্রীষ্মকাল বা শীতকাল তেমন একটা অনুভব করতে পারে না, তাদের জন্য শীততাপ নিয়ন্ত্রণ সবাই এক লাগে। গাড়িতে বাড়িতে সব জায়গায় তারা তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থায় রাখে। তাই হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থায় নাজেহাল। আরো 50 মিনিট হাঁটার পর প্রণয় মেন রোড দেখতে পেল। সে দ্রুত এগিয়ে গেল সেদিকে। রাস্তার পাশে 2-1টা দোকান দেখা যাচ্ছে। প্রণয় রাস্তা থেকে কিছুটা দূরে প্রিয়তাকে নামিয়ে দিল। রক্তিম মুখশ্রীতে নজর বুলিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, চল, এসে গেছি। প্রিয়তা দূরে রাস্তার দিকে তাকালো। প্রণয় হাত ধরে নিয়ে গেল একটা ট্রন দোকানের সামনে। সেখান থেকে বড় বড় 2 বোতল পানি কিনে একটা এগিয়ে দিল প্রিয়তার দিকে। মুখে ক্লান্তিতে পানি খাম তেষ্টা পেয়েছে তো। প্রিয়তা প্রণয়ের দিকে সন্তুষ্ট নজরে তাকিয়ে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে অর্ধেক খেয়ে ফেললো, মুখটা ধুয়ে নিয়ে। আরাম লাগবে, প্রিয়তা তাই করলো, চোখ মুখে পানি ঝাপটা দিল। এখানে অনেকেই সতেজ লাগছে। প্রণয়ও পুরো একটা বোতল ঢকঢক করে খেয়ে নিল প্রিয়তার হাতে থাকা বোতলটা দিয়ে। চোখ মুখ ধুয়ে নিল। প্রিয়তা ওড়না এগিয়ে দিয়ে বলল, মুখ মুছে নিন। প্রণয়ও তাই করলো, মুখটা মুছে শেষে প্রিয়তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু খাবি? প্রায় দুপুর হয়ে এসেছে, এত রাস্তায় হেঁটে এসে ক্ষুধা তো লেগেছে। প্রণয় ভাইয়ের কাছে আবারও জিজ্ঞেসের কিসের লজ্জা, সে মাথা নিয়ে সম্মতি জানালো। প্রণয় পাউরুটি আর কলা কিনে প্রিয়তার হাতে দিয়ে বলল, আপাতত এগুলো খা, এখানে ভাত রুটি কিছুই পাওয়া যায় না, সামনে ভাতের হোটেল পেলে তখন খাবি। প্রিয়তা প্রণয়ের হাতে থেকে পাউরুটির প্যাকেটটা নিল, সেখান থেকে এক টুকরো প্রণয়ের মুখের সামনে ধরলো, হা করুন। প্রণয়ও তাই করলো, প্রিয়তার দিকে তাকালো, কিন্তু কোনো প্রকার বাক্য ব্যয় না করে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে প্রণয় প্রিয়তা একপাশে দাঁড় করিয়ে বলল, তুই দাঁড়া, আমি টাকা দিয়ে আসি। প্রিয়তা লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে রইল। টাকা দিয়ে ফিরে এসে আশেপাশে তাকালো, প্রিয়তাকে দেখতে পেল না প্রণয়। মাথা তুলে সামনের দিকে তাকাতেই কলিজাটা মোচড় দিয়ে উঠলো। প্রিয়তা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দৌড়াচ্ছে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে দ্রুতগামী ট্রাক। প্রণয়ের হুঁশ উড়ে গেল। সে দৌড়ে প্রিয়তার দিকে আসতে আসতে চিৎকার করে উঠল, সরে যা যান। কিন্তু সেসব কথা প্রিয়তার কান অব্দি পৌঁছালো না। সে ছুটে গিয়ে বিড়াল ছানাটিকে তুলে নিল। বসা থেকে উঠে দাঁড়াতে সামনের দিকে আটকে উঠে চোখ খিচে বন্ধ করে নিল। সাথে সাথেই বাহাতে টান অনুভব করলো। সে ছিটকে দূরে পড়লো কারো ওপর। ভয়ে প্রিয়তার সর্বাঙ্গ কেঁপে উঠেছে। আবারও কারো কণ্ঠ কানে আসতেই পিটপিটে চোখ খুলে তাকালো প্রিয়তা। চোখ মেলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চরম আশ্চর্য হলো সে। সামনের ব্যক্তির চোখে মুখে অতি ক্রোধ লাল বর্ণ ধারণ করেছে। প্রিয়তা আশ্চর্যিত কণ্ঠে বলল, শুদ্ধ ভাই। কথাটা শেষ করার আগে সমস্ত শক্তি দিয়ে প্রিয়তা তুলতুলে গালে চর বসিয়ে দিল শুদ্ধ। শুদ্ধের চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সে তীব্র ক্রোধে কণ্ঠে প্রিয়তার দুবাহু চেপে ধরে ঝাঁঝিয়ে বলল, এখনই তো মরে যেতিস, কোনো হুঁশ আছে তোর? তুই কি এতটাই অবুঝ? প্রিয়তার নীল চোখ টলমল করে উঠল, মুখটা ফর্সা, গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। প্রণয় ছুটে এসে দ্রুত প্রিয়তার কাছ থেকে উন্মাদের মতো হাত পা ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস? কোথায় ব্যথা পাসনি তো? প্রণয়ের হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করছে। প্রিয়তা অশ্রুসিক্ত নয়নে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে কান্না করে দিল। এসব দেখে শুদ্ধের মেজাজ আরো খারাপ হলো। ধপ করে মাথায় আগুন ধরে গেল। সে প্রিয়তাকে টেনে নিল, সরিয়ে দিল, প্রণয়ের কলার চেপে ধরলো, হুঙ্কার দিল, একদম ছবি না ওকে। তুইও তো শুরু থেকেই লুজার ছিলি, তোর আসলেই তো কোনো যোগ্যতা নেই ভালোবাসা পাওয়ার। এখন যদি আমি সঠিক সময় না আসতাম তখন কি করতি তুই? ও তো এখনই মরে যেত। চমকে উঠল প্রণয়, নাও মরবে না। সে দ্রুত প্রিয়তার হাত চেপে ধরলো। প্রিয়তা বিস্ময়ের চোখে কথাবার্তা শুনতে প্রিয়তা বিস্ময় ভরা চোখে তাকালো দুজনার দিকে।
তাদের কথাবার্তা শুনে শুদ্ধ প্রিয়তার ওপরে হাত শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছাড় ওকে। প্রণয় ছাড়তে চাইল না। শুদ্ধ জোরে করে প্রণয়ের হাত ছাড়িয়ে দিল। প্রণয়ের মন আটকাতে চাইলেও মস্তিষ্ক বাধা দিল। শুদ্ধ তাতে দাঁত চেপে বলল, কালকে সেভ করেছিলি, সেই জন্য তোর কাছে চিরকৃতজ্ঞ। এখন আমারটা আমি বুঝে নিব। তুই দূরে থাক। তোর ভরসায় ফেলে রাখলে তুই আমাকে খুন করে ফেলবি। সে প্রিয়তার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। প্রণয় আর বাধা দিল না, শুধু নিমেষের চোখে চেয়ে রইল শুদ্ধ ধরে থাকা হাতের পানে। প্রিয়তা শুদ্ধের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষালী শক্তির কাছে সফল হলো না। প্রিয়তা কান্না করে দিল, প্লিজ আমাকে ছাড়ুন শুদ্ধ ভাই, প্লিজ ছাড়ুন, আমি প্রণয় ভাইয়ের কাছে যাব। শুদ্ধ শুধু একবার রক্তিম চোখে তাকালো, তাতে ভয় পেয়ে গেল প্রিয়তা। প্রণয়ের দিকে তাকিয়ে করুণ চোখে মিনতি করলো, আমি আপনার সঙ্গে যাব। শুদ্ধ তাকে টেনে নিয়ে গাড়িতে বসে দিয়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে চোখের নিমিষে শুদ্ধের সৌরভী গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। হঠাৎই চলে আসা ঝড়ের মতো কেড়ে নিয়ে গেল পুরুষের প্রাণ পাখিকে। প্রণয় কি করতে পারতো? তার রক্ত জবার হাতটা শক্ত করে ধরে রাখতে ছেড়ে দিল কেন? প্রণয়ের বাদামি চোখের মণি উপচে পড়তে লাগলো তরল স্রোতে। সে নীরব চোখে তাকালো রাস্তার দিকে। সেখানে এখনো সাদা রঙের মেশালো ছোট্ট বিড়াল ছানাটা পড়ে আছে, যাকে বাঁচাতে একটু আগে প্রিয়তা মরতে বসেছিল। প্রণয় হাত বাড়িয়ে তাকে তুলে নিল। অনেক কষ্টে হাসি ফুটিয়ে বলল, তোরও কেউ নেই, আমারও কেউ নেই, আমরা দুজনই সর্বশান্ত। তুই হয়তো জানতে চাচ্ছিস আমি আমার প্রাণকে কেন যেতে দিলাম। নিয়ে যেতে দিলাম কারণ আমি ব্যর্থ। বলতে বলতে শব্দ করে কেঁদে উঠল প্রণয়। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, আমি পারবো না রে আমার রক্তজবাকে ছাড়া বাঁচতে, কিন্তু আমার সঙ্গে রেখে ওকে আর কষ্ট দিতে চাইছি না। কি করে কষ্ট দিই এত বল। প্রণয় আবারও ধীরে পায়ে হেঁটে গেল সে দোকানের সামনে। বিড়ালটার জন্য বিস্কুট কিনে এনে নিজের জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিল। প্রায় 4 দিন পর সিগারেট হাতে নিচ্ছে। এই 4 দিন তার সঙ্গে সিগারেটের সঙ্গে কথাই মনে পড়েনি তার, কিন্তু এখন খুব প্রয়োজন। সে একটা সিগারেট ঠোঁটের সামনে চেপে ধরে টান দিতে লাগলো। শুদ্ধ সিরিয়াস মুডে গাড়ি চালাচ্ছে। শুদ্ধর পাশে বসা প্রিয়তা ভয়ে হাঁটু কাঁপছে, কিন্তু শুদ্ধকে কিছু বলার সাহস পেল না। শুদ্ধ কিছু বলল না, রাগে তার সমস্ত শরীর রক্ত যেন ফুটছে। প্রিয়তা কিছু না বলে নিঃশব্দে চোখের জল ফেলছে। মনে মনে বলল, আমাকে কেন উনি তার সঙ্গে ছেড়ে দিলেন। আমার ভীষণ ভয় করছে। প্রণয় ভাই, আমি আপনার কাছে যাব। নিঃশব্দে চোখে পানি ফেলতে লাগলো। শুধু দেখলো, কিন্তু কিছু বলল না। শিকদার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। সামনে টিভিতে সংবাদ পাঠিকা বলছেন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হঠাৎ কাল রাতে ডিসিএমসি হাসপাতালে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীর হাতে বন্দী হয়েছে বাংলাদেশের আইনমন্ত্রী সহ 200-র বেশি যুবতী নারী, ফিমেল ডাক্তার ও নার্স। মৃতের সংখ্যা বেড়ে প্রায় 300। এইসবের খবর শুনে শিকদার বাড়ির সবার অবস্থা খারাপ। শুধু স্বাভাবিক আছে 3-4 জন, তাদের প্রতিক্রিয়া নেই, যেন তারা আগে থেকে সব জানতো। পরিণীতা, প্রেরণা, তন্ময়, তীরা, থরি কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। সাদা, প্রাজ, অরণ্য সমুদ্র গভীর চিন্তায় মগ্ন। এর মাঝে প্রিয়তাকে নিয়ে ভেতরে ঢুকলো শুদ্ধ।